বান্দরবানের রুমাই সেনা অভিযানে কেএনএফ-এর কমান্ডার সহ 2 জন নিহত, বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। শিগগিরই পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে পাহাড়ের 1000 কিলোমিটার সীমান্ত সড়ক, থাকবে সাইক্লিং, ট্রেকিং সহ নানা সুযোগ। পরিবেশ এরকম উপরে আর কোনো টিভিতে বা কোনো ভিডিওতে আমি দেখি নাই। আমরা যারা আসছি তো একটা অন্যরকম একটা ভাইব পেয়েছি। শিক্ষার্থীদের নিয়ে বগুড়ার সড়কে ফিটনেসবিহীন গাড়ি, বাড়ছে ঝুঁকি, আইন প্রয়োগে কঠোর হতে পারছে না প্রশাসন। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা থাকে, তাদের হাম্পার হওয়ার জন্য আমরা এই ধরনের কাগজ চেক করি না। আমাদের যে গাড়িগুলো এখনো ফিটনেসবিহীন অবস্থায় আছে, আমরা পর্যায়ক্রমিকভাবে সেই গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। পশ্চিমাঞ্চলে বরাদ্দ রেলের 35টি লাগেজ ভ্যানে অকেজো, 15টি ট্রেনের সঙ্গে যুক্ত হলেও মালামাল সংকটে ফাঁকা। এবং পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে বেড়েছে রপ্তানি, কয়েক মাসে 20,000 টন আলু রপ্তানি, বগুড়ায় কমেছে আলুর দাম। স্বাগত এখন জনপদে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। বান্দরবানের রুমাই সেনা অভিযানে কেএনএফ-এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে রুমার পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছে আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে কুকিচির ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হন। এ সময় 3টি এসএমজি, একটি রাইফেল সহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযান এখনও চলমান রয়েছে। সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা এবং চাঁদাবাজির ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাস বিরোধী তৎপরতা জোরদার করেছে সেনাবাহিনী। বগুড়া স্কুল কলেজের শিক্ষার্থী নিয়ে সড়কে চলছে 81 বছর আগের ফিটনেসবিহীন গাড়ি। শিক্ষা প্রতিষ্ঠানের নামে যে গাড়িগুলো চলছে তার বেশিরভাগেরই এমন হাল। এমনকি পুলিশের স্কুলের নামেও চলছে ফিটনেসবিহীন প্রায় 40 বছরের পুরনো গাড়ি। ঝুঁকিপূর্ণ এসব গাড়িতে শিক্ষার্থী পরিবহনে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, স্কুল কলেজের গাড়ি হওয়ায় আইন প্রয়োগে কঠোর হতে পারছে না তারা। আরো জানাচ্ছেন রাজীব সেলিম। বগুড়ায় সড়ক মহাসড়কের পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফিটনেসবিহীন গাড়ি বিকল হয়ে পড়ে থাকার দৃশ্য নিত্যদিনের। স্কুল কলেজের নামে ফিটনেসবিহীন এসব গাড়ি সড়কে চলাচলে যেন কোনো বাধা নেই। আর এই সুযোগে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি সড়কে নামানোর প্রতিযোগিতায় মেতেছে বগুড়া শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বগুড়া শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী পরিবহনে ব্যবহার করা গাড়ির নির্দিষ্ট হিসাব নেই কোনো সরকারি দপ্তরেই। তবে 7টি শিক্ষা প্রতিষ্ঠানের 40টি পরিবহনের নম্বর সংগ্রহের পর শুরু হয় এখন টেলিভিশনের অনুসন্ধান। বিআরটিএ বগুড়া অফিসে গিয়ে দেখা যায় একটি গাড়িরও ফিটনেস ঠিক নেই। বগুড়া শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। ছুটির ঘণ্টা বাজলে একে একে বেরিয়ে আসে 19টি গাড়ি, যার মধ্যে 6টি গাড়ির নিবন্ধন বাতিল করেছে বিআরটিএ। 5টি গাড়ির কোনো তথ্য নেই বিআরটিএর সার্ভারে। বাকি 8টি গাড়ি ফিটনেস হারিয়েছে অনেক আগেই। ঝুঁকি নিয়ে শিক্ষার্থী পরিবহন করা হলেও এসব বিষয়ে কিছুই জানেন না দাবি করেন প্রতিষ্ঠানটির প্রধান। মালিকদের ডাকি, ডেকে তারপর কথা বলতে পারবো, কারণ তাদের কাগজগুলো তো আমরা প্রতি বছর চেক করি না। এটা তো তাদের দায়িত্ব যে ওই গাড়িগুলো তাদের ঠিক করে দেওয়া, তাদের সাথে ওভাবেই তো কথা বলা। না জেনে না শুনে বক্তব্য দেবো কিভাবে? এছাড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিবহন ব্যবস্থাও একই রকম। 4টি গাড়ির একটি ফিটনেস হারিয়েছে 2013 সালে, আরেকটি 2014 সালে। বাকি 2টি গাড়ির ফিটনেসের কোনো তথ্য নেই বিআরটিএর সার্ভারে। তবে গাড়ির নম্বর প্লেট ধরে পাওয়া যায় তৈরির সাল। একটি 1959 সালে তৈরি করা, অন্যটি 1978 সালে।
এত অনিয়ম থাকার পরেও কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? প্রত্যেকটি বাসের ফিটনেস বা ট্যাক্স টোকেন গভর্নমেন্টকে পে করা হচ্ছে কিনা, ফিটনেস টাকা পে করা হচ্ছে কিনা তাদেরকে দেখা উচিত। আমরা মানবিক কারণে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা থাকে, তারা ক্লাসগামী বা পরীক্ষার্থী যারা থাকে, তাদেরকে স্বাভাবিকভাবে তাদের হাম্পার হওয়ার জন্য আমরা ধরনের কাগজ চেক করি না। এদিকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো খোদ পুলিশ পরিচালিত প্রতিষ্ঠানেও চলছে অবৈধ যানবাহন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 7টি পরিবহনের তথ্য যাচাইয়ে দেখা যায় এমন চিত্র। প্রতিষ্ঠানটির 2টি গাড়ির নেই ফিটনেস, যার একটি গাড়ির বয়স হয়েছে প্রায় 40 বছর। 2টি গাড়ির তথ্যই নেই বিআরটি এর সার্ভারে, বাকি 3টিতে লাগানোই হয়নি নম্বর প্লেট। এসব স্বীকার করে দ্রুত ফিটনেসবিহীন গাড়ি সরিয়ে নেওয়া হবে বলে জানান কলেজের অধ্যক্ষ। আমাদের যে গাড়িগুলো এখনো ফিটনেসবিহীন অবস্থায় আছে, আমরা পর্যায়ক্রমিকভাবে সেই গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। একে একে আমরা সবগুলোই ফিটনেসবিহীন গাড়িগুলো আমরা তুলে নেব। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে 10 বছর আগে ফিটনেস হারানো গাড়িগুলো বিআরটিএ থেকে ব্লক করে দেয়া হয়েছে। সড়কে চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আনফিট গাড়ি এবং অবৈধ যে যানবাহন আছে এগুলির বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অব্যাহত আছে। অভিযোগটা আমরা গ্রহণ করলাম। আমি এই ব্যাপারে এডিএম স্যারের সাথে প্রয়োজন বোধে ডিসি মহোদয়ের সাথে এই ব্যাপারে কথা বলে আমরা এটি দ্রুত পদক্ষেপ নিই। বগুড়া শহরের স্কুল কলেজগুলোতে শিক্ষার্থী আনা নেয়ার জন্য যে পরিবহনগুলো ব্যবহার করা হয়ে থাকে, এই পরিবহনগুলো নির্দিষ্ট সময় পরপর ফিটনেস পরীক্ষার জন্য বিআরটিএ কার্যালয়ে আনার কথা থাকলেও যুগের পর যুগ কেটে যাচ্ছে, কিন্তু ফিটনেস পরীক্ষার জন্য আনা হচ্ছে না বিআরটিএ কার্যালয়ে। ফিটনেসবিহীনভাবেই চলছে সড়ক মহাসড়কে। আইন শৃঙ্খলা বাহিনীও আইন প্রয়োগ করছে না মানবিক কারণে, ফলে ঝুঁকি বাড়ছে শিক্ষার্থী আনা নেওয়ায়। শিক্ষার্থী অভিভাবকদের দাবি এসব সমস্যার সমাধান করে নিরাপদ করা হোক স্কুল কলেজে যাতায়াত। রাজীব সেলিম, এখন, বগুড়া। ডেমো ট্রেনের মতো রেলওয়ের আরেক বিলাসী প্রকল্প লাগেজ ভ্যান ক্রয়। মালামাল পরিবহনে রেলের আয় বাড়াতে 2023 সালে 358 কোটি টাকায় চীন থেকে কেনা হয় 125টি লাগেজ ভ্যান। তবে পশ্চিমাঞ্চলের জন্য বরাদ্দ 50টি লাগেজ ভ্যানের 35টি পড়ে আছে। ব্যবহার না হওয়ায় 2.5 থেকে 3 কোটি টাকায় কেনা প্রতিটি লাগেজ ভ্যান হারাচ্ছে কার্যক্ষমতা। এছাড়া 15টি লাগেজ ভ্যান আন্তনগর ট্রেনের সাথে যুক্ত হলেও মালামাল সংকটে সেগুলো ফাঁকাই থেকে যাচ্ছে। রেলের আয় বাড়ানোর নামে এ ধরনের প্রকল্প কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। রেলের বাড়তি আয় এবং কৃষিপণ্য সহ মালামাল পরিবহনে 2023 সালে 358 কোটি টাকায় চীনের কাছ থেকে 125টি লাগেজ ভ্যান ক্রয় করে রেল বিভাগ। উত্তরের ফল ও শাকসবজি পরিবহনে শীতাতপ নিয়ন্ত্রিত বগিসহ অন্তত 50টি ভ্যান বরাদ্দ দেওয়া হয় পশ্চিমাঞ্চল রেলওয়েকে, কিন্তু এদের মধ্যে মাত্র 15টি লাগেজ ভ্যান যুক্ত করা হয় আন্তনগর ট্রেনের সাথে। প্রতিটি ব্রডগেজ লাগেজ ভ্যান ক্রয়ে 3 কোটি 5 লাখ এবং মিটার গেজ লাইনের জন্য 2 কোটি 45 লাখ টাকা খরচ হয়। কিন্তু বিলাসী এ প্রকল্পের অন্তত 35টি লাগেজ ভ্যান বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে রূপপুর রেল স্টেশন, ঈশ্বরদী জংশন সহ বিভিন্ন স্টেশনে। ব্যবহার না হয় অলস পড়ে থেকে কার্যক্ষমতা হারাচ্ছে এসব লাগেজ ভ্যান। প্রতিটি ভ্যান হলো এসি বগি রয়েছে। এই ভ্যানগুলো এখানে পরে থেকে জং ধরছে, কিন্তু তার চাইতে দেশের কাজে ব্যবহার করাটা আমার কাছে মনে হয় ভালো হয়। এই লাগেজ ভ্যানগুলো শত কোটি টাকাতে কিনে না এনে যদি যাত্রীবাহী বগিগুলো কিনতো তাহলে জনদুর্ভোগ নির্মূল হতো। এদিকে প্রথম দিকে 15টি লাগেজ ভ্যানে উত্তরের কৃষিপণ্য সহ মালামাল বহন করছিল, কিন্তু মালামাল পরিবহন করতে গিয়ে স্টেশনে পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণে পরবর্তীতে চিঠি দিয়ে লাগেজ ভ্যানের মালামাল বুকিং বন্ধ করে দেয় রেল বিভাগ। আমরা যে মাঝখানে যে মালটা বুক করছিলাম সেই সময় ট্রেনগুলো তো আন্তনগর ট্রেন, যাত্রীবাহী ট্রেন, আমাদের দেখা যাচ্ছে যে স্টপেজ থাকে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, সেখানে মালামাল লোড আনলোড করতে করতে সময় নিয়ে ফেলে, যার কারণে অফিস থেকে এটা চিঠি দিয়ে এটা বন্ধ করে যে মালামাল মাঝপথে বুক করা যাবে না। এরপর থেকে মালামাল তো মোটামুটি বুক হচ্ছে না আর কি। রেলের মালামাল উঠানামা করে সংসার চলে রেলের কুলিদের। লাগেজ ভ্যান যুক্ত হয় বাড়তি আয়ের আশা ছিল তাদের, কিন্তু দিনের বেশিরভাগই ভ্যানগুলো ফাঁকা থাকায় আয়ের পথ হয়েছে সংকুচিত। মাল বুক থাকলে আমার ভালোভাবে চলতো, এখন মাল বুক নাই, খুব কষ্টে আমার দিন
যাচ্ছে। আগে তো কাজ হতো, এখন একটু কাজ কমে গেছে, কাজে খুব কম। আর ওই ধরে ইন্টারসিটি গাড়ি যেগুলো লাকেজ ভ্যান লাগানো আছে, ওই লাকেজ ভ্যান এখানে নাটোর বুক করে না। পাবলিক ফান্ডেশনে কিছুগুলো গাড়ি আছে, 2টা গাড়ি আছে, এই গাড়িগুলোর মাল কিছু বুক হয়, এইগুলো আমরা বহন করি। 2013 সালে 654 কোটি টাকায় 20টি ডেমো ট্রেন আমদানি করেছিল বিগত সরকার। ট্রেনগুলো 30 বছর সার্ভিস দেওয়ার কথা থাকলেও 5 থেকে 7 বছর পর সেগুলো অকেজো হতে থাকায় 2001 সালে সবগুলো ট্রেন পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রকল্প বিষয়ে ঈশ্বরদী রেল বিভাগের সাথে এখন টিভি যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে সঠিক পরিকল্পনার পাশাপাশি আন্তনগর ট্রেনের সাথে লাগেজ ভ্যান যুক্ত করা ভুল সিদ্ধান্ত বলে জানান রেলের সাবেক এই কর্মকর্তা। প্রত্যেকটা ট্রেন থেকে এগুলো কেটে একটা স্পেশাল ট্রেন হিসাবে, যেটা কুরিয়ার সার্ভিস হিসাবে যদি রেল এটাকে ট্রিট করে, তাহলে এখন তো আমের সিজন, লিচুর সিজন, এগুলো এখন ছোট ছোট মালগুলান দিয়ে সারাদিনে একবারে পৌঁছানো যাবে গন্তব্যে। এইভাবে করলে এই লাগেজগুলানকে প্রপার ইউজ করা যাবে। কোটি কোটি টাকায় লাগেজ ভ্যান ক্রয় করে রেলওয়ে খাতে কতটুকু লাভ হলো সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। মাহবুব হোসেন, এখন পাবনা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যখন ভারতে রপ্তানির বাজার সংকুচিত হয়ে এসেছে, সেই সময় প্রতিবেশী আরেক দেশ নেপালে বেড়েছে রপ্তানির পরিধি। অন্যান্য পণ্যের পাশাপাশি নেপালে শুরু হয়েছে আলু রপ্তানি। এতে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি আলুর বাজারে এসেছে ভারসাম্য। আরও জানাচ্ছেন লুৎফর রহমান। মাঝে প্রায় স্থবির হয়ে পড়লেও স্থলবন্দর বাংলাবান্ধায় বর্তমানে বেড়েছে ব্যস্ততা। পাথর আমদানির পাশাপাশি বেড়েছে রপ্তানি পরিমাণও। তাই সকাল থেকে কর্মব্যস্ত হয়ে ওঠে বন্দর এলাকা। সড়কে দাঁড়ানো সারি সারি ট্রাক ভর্তি আলু, প্রক্রিয়া সম্পন্ন করে ট্রাক ভর্তি এই আলু চলে যাবে নেপালে। ভারতে যখন রপ্তানির বাজার সংকুচিত হয়ে এসেছে, ঠিক তখনই বিকল্প বাজার সৃষ্টি হয়েছে নেপালে। প্রতিদিন আলু নেপালে নিয়ে যাচ্ছি, আমাদের এখানকার গাড়ি যাচ্ছে। নেপালে আমাদের আলু চাহিদা আছে খুব। লাল আলু রংপুর এর আশপাশ থেকে লোড করছি, উত্তরবঙ্গ থেকে। বাংলাদেশে আলুর আমদানি বেশি, যার জন্য নেপালে আলু নিচ্ছে। শুরুতে 200 থেকে 300 মেট্রিক টন আলু রপ্তানি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 1000 টনে। ব্যবসায়ীরা জানান, নেপালে বাংলাদেশের আলুর চাহিদা ব্যাপক, সেই সাথে রপ্তানিতে সরকার দিচ্ছে বিশেষ সুবিধা। তাই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে স্টারিক জাতের আলু রপ্তানি করছেন ব্যবসায়ীরা। আমাদের এই আলুটা এক্সপোর্ট হওয়াতে আমাদের কৃষকরা ভালো দাম পাচ্ছে, আর সামনে আমরা আরও আশাবাদী যে আরও বেশি বেশি করে এক্সপোর্ট হবে। পুনরায় আমদানি রপ্তানি আমাদের পূর্ণাঙ্গভাবে চালু আছে, এবং সবচেয়ে বড় যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে নেপালে আমাদের পর্যাপ্ত এখন আলু এক্সপোর্ট হচ্ছে। এটা থেকে আমাদের অনেক রেমিটেন্সও আসতেছে। গত কয়েক মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আলু রপ্তানি হয়েছে প্রায় 20,000 মেট্রিক টন। এতে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি দেশের আলুর বাজারেও ভারসাম্য রক্ষা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। প্রতিদিন এক্সপোর্ট হচ্ছে। আগে 200 বা 300 মেট্রিক টন এক্সপোর্ট হতো, কিন্তু কন্টিনিউ এক্সপোর্টের পরিমাণ বেড়েছে। 1000 মেট্রিক টন পর্যন্ত আমাদের এই বর্ডার দিয়ে একদিনে এক্সপোর্ট হয়েছে। আলুর জাত স্টারিস, লেডিওরেজা এবং কারেজ আলু, এই 3টা জাতের আলু যাচ্ছে। বর্তমান সময়ে এটা 800 থেকে 1000 মেট্রিক টন প্রতিদিন রপ্তানি হচ্ছে, যেটা আমাদের রপ্তানি আয়ের উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলছে, এবং আলু চাষিরাও অনেক উপকৃত হচ্ছে, এবং পাশাপাশি বন্দরের সাথে যারা সংশ্লিষ্ট তারাও এর থেকে উপকৃত হচ্ছে। আলুর পাশাপাশি পাটসহ নানা পণ্য নেপালে রপ্তানি হচ্ছে এই স্থলবন্দর দিয়ে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পণ্য রপ্তানিতে নেপাল হতে পারে সবচেয়ে বড় বাজার। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। উৎপাদন খরচ 13 টাকার বেশি হলেও পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। এতে লোকসান গুনছেন বগুড়ার আলু চাষিরা। আলুর দরদাম জানাতে ধূপচাচিয়ার ধাপের হাট থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। মাজেদ, আলুর দাম কমার কারণ কি, সেই সঙ্গে জানাবেন পাইকারি এবং খুচরা বাজারে আলুর দামের তারতম্য কেমন? হ্যাঁ শম্পা, আপনাকে বলে রাখি, গত 2 বছরে কিন্তু কৃষকরা যথেষ্ট আলুর দাম পেয়েছে এবং ভোক্তাদের কিন্তু 30-40 টাকার উপরে আলু কিনতে হয়েছে। কিন্তু এবারে চিত্রটা একটু ভিন্ন। এবারে যখন গত 2 মাস আগে ফেব্রুয়ারিতে যখন আলু সম্পূর্ণভাবে ওঠে, এখানে উত্তোলন করে কৃষকরা, তখন কিন্তু আলু 8 থেকে 9 টাকা কেজিতে বিক্রি হয়েছে। আর আজকে যে আমি হাটটিতে রয়েছে, দুপচাচিয়ার ধাপের হাট, সেই হাটটিতে কিন্তু আলু বিক্রি হচ্ছে 11 টাকা, 12 টাকা এবং 9 টাকা কেজি দরে।
অর্থাৎ আলু ভেদে জাত ভেদে কিন্তু আলুর দরদামে আলু বিক্রি হচ্ছে। সেখানে কৃষকরা যেটি বলছেন যে তাদের উৎপাদন খরচই সরকারি মোতাবেক এখানে 13 টাকা 90 পয়সা পড়েছে, সরকার বলছে সরকারি তথ্য মতে, সেখানে তারা বিক্রি করছেন তার চেয়ে কম দরে। এতে করে কৃষকদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচই উঠছে না, বরং তারা যে লোকসান করছেন সেই লোকসানের কারণে সামনের দিনগুলোতে তারা কিভাবে অন্য ফসলগুলো করবেন সে নিয়ে কিন্তু চিন্তিত রয়েছেন। আর এখানে তারা বলছেন যে সরকারকে বারবার বলা হলো যে বিদেশে রপ্তানি ব্যাপারে বলা হলো, কিন্তু সেরকম কোনো পদক্ষেপ না নেওয়ায় কিন্তু এখনও প্রচুর পরিমাণে এখানে আলু কৃষকের ঘরে রয়েছে, যে আলুগুলো তারা বিক্রি করতে পারছেন না এবং বিক্রি করলেও কিন্তু অল্প দামে বিক্রি করতে হচ্ছে। আর এখানে কৃষি বিভাগের তথ্য মতে বগুড়াতে এবারে 60,400 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় 13 লাখ মেট্রিক টন। সেই আলুগুলো কিন্তু মাত্র 3.5 লাখ মেট্রিক টন আলু কিন্তু হিমাগারগুলোতে সংরক্ষণ করা হয়েছে, আর বাকি আলুগুলো কিন্তু কৃষকের ঘরে রয়েছে এবং অন্যত্র বিক্রি করা হয়েছে। সেক্ষেত্রে এই আলুগুলো কি হবে ভবিষ্যৎ, এটি কিন্তু তারা এখনও বলতে পারছেন না, কারণ হিমাগারের আলুগুলো সম্পূর্ণ আলুগুলো কিন্তু হিমাগারে রয়েছে। তার উপরে কৃষকের ঘরে যে আলুগুলো রয়েছে সেই আলুগুলো যদি বিক্রি করতে না পারে তাহলে হিমাগারের আলুগুলো হয়তো যারা ব্যবসায়ীরা তারা উঠাবেন না, কারণ হিমাগারে প্রতি কেজি আলু 60 টাকা কেজি দরে আলু রাখা হয়েছে, যেখানে গত বছরের তুলনায় 1 টাকা বেশি। সেক্ষেত্রেও কিন্তু কৃষকরা একটা বড় বিপত্তির মধ্যে পড়েছেন, তারা কিন্তু হিমাগারে আলুগুলো রাখতে পারেননি এবং বীজ আলু, যৎসামান্য বীজ আলু কিন্তু তারা রেখেছেন। এইভাবেই তারা কিন্তু এইভাবে আলু বেচা কিনা করছেন। আর এইভাবে চলতে থাকলে সামনের দিনে কিন্তু কৃষকদের একটা বড় লোকসানের মুখে পড়তে হবে এবং আলুর দরদামের তারা চান যে সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়ে যেন আলুর দাম আরেকটু বেশি করে তারা বিক্রি করতে পারে, সেভাবে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন এখানকার আলু চাষিরা। যে সম্পা এই ছিল আমার কাছে বগুড়ার যে আলু কেনা বেচার দরদাম তার সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও যশোরের বাজারে বাড়ছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 4 থেকে 8 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে চাল। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, চালের দরদাম জানাবেন, সেই সঙ্গে জানাবেন দাম বৃদ্ধির কারণ কি বলছেন ব্যবসায়ীরা। আজকের বাজারে মিনিকেট যে চাউলটি সেটি বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 77-78 টাকা পর্যন্ত, এবং এই চাউলটি কিন্তু গত এক সপ্তাহ আগে ছিল 60 টাকা থেকে 70 টাকার ভিতরে। বাসমতি চাল বিক্রি হচ্ছে 88 টাকা, এটি এক সপ্তাহ আগে ছিল 84 টাকা। কাজল লতা বিক্রি হচ্ছে 60 টাকা, যেটি 58 টাকা ছিল এক সপ্তাহ আগে। পায়জাম বিক্রি হচ্ছে 60 টাকা, সেটিও 58 টাকা ছিল, এবং মোটা যে চাউলটি রয়েছে সেটি 56 টাকা বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগে ছিল 52 টাকা। এই যখন অবস্থা, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, দিনমজুর মানুষ রয়েছেন, তারা আসলে বিপাকে পড়ছেন এই চাউল ক্রয় ক্ষেত্রে, এবং যারা চাকরিজীবী রয়েছেন তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বলছেন, যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা এটি বলছেন যে তারা যে দামে ক্রয় করেন সে দামে একটু বেশি দাম হলেই কিন্তু তারা বিক্রি করেন। আর যারা যে ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে বড় ব্যবসায়ীরা রয়েছেন, মোকামে রয়েছে, তারা বলছেন যে মিল মালিকদের যে কারসাজি রয়েছে, তাদের যে একটা সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের কারণে তারা হঠাৎ করে চাউলের দাম বৃদ্ধি করে থাকে, এবং এই বৃদ্ধির ফলে বাজারে তার প্রভাব পড়ে, চাউলের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়ে থাকে। তবে আরেকটি কথা বলছেন যে তারা বলছেন যে ধানের দামও বৃদ্ধি রয়েছে, সে কারণে সব মিলে কিন্তু ধানের দাম বৃদ্ধি, মিল মালিকদের কারসাজি, এই সমস্ত কারণেই কিন্তু এই চাউলের দামটি বৃদ্ধি পেয়েছে। যদিও যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হতো, যেখানে মিল রয়েছে, সেই অটো মিল রয়েছে, সেই অটো মিলগুলোতে যদি নিয়মিত অভিযান চালানো হতো তাহলে হয়তো চালের দাম নিয়ন্ত্রণে কিছুটা প্রভাব পড়তো, এবং বাজারেও কিন্তু তার প্রভাব পড়তো। যদিও বাজারে এই যে চাউলের দামটি সেটি কিন্তু ক্রমেই বাড়তে রয়েছে। কিছুদিন আগে যে ধান উঠেছে, ধান ওঠার কারণে চাউলের দাম কিন্তু কম থাকার কথা, সেই তুলনায় কিন্তু বিপরীত হচ্ছে। আমরা দেখছি যে চাউলের দামটি আরো বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে, চাকরিজীবী রয়েছে, সব ক্ষেত্রে মানুষের আসলে যে নিত্য প্রয়োজনীয় জিনিস, যে বিশেষ করে চাউলটি সবচেয়ে বেশি দরকার হয়, সেটি কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, এবং মোটা চাউল যেটি রয়েছে সেটির দাম কিন্তু 4 টাকা বেড়েছে, বিশেষ করে 52 টাকা থেকে আরো বেশি দামে বিক্রি হচ্ছে। তো সব মিলে চাউলের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সম্পাদ। যশোর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন।
ফরিদপুরের সদরপুর, চরভদ্রাসন এবং সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়নগুলোতে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, পাকা সড়ক। আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী মানুষের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে প্রকল্প প্রণয়ন করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়। মফিজুর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। ফরিদপুরে নদী ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে খালাসিডাঙ্গি গ্রামের মানুষরা। সদরপুর, চরভদ্রাসন ও সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়নগুলোতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। খালাসিডাঙ্গি, চরহরিরামপুর, কৃষ্ণনগর, আলফাডাঙ্গা প্রতিটি গ্রামেই প্রায় একই চিত্র। গত কয়েকদিনেই নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি ও পাকা রাস্তা। এখনও ভাঙন ঝুঁকিতে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙনে মানচিত্র থেকে মুছে যেতে বসেছে চরাঞ্চলের অনেক এলাকা। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বিলীন হতে পারে পুরো ইউনিয়ন। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বাসিন্দাদের। এখন মনে করেন যে ভাঙ্গে অনেক চাপাই ফেলাইবো, আবার এইভাবে থাইকে থাইকে শুকনা গেলে দেখা যায় একটু চতলা করছে, আবার চর পড়ছে, কিন্তু এখন প্রচুর ভাঙা ভাঙে। এখন ওই বর্ষা সিজন বেশি, পানির স্রোত বেশি, পানির চাইপা যায়, তখন হলো 2 মাস 3 মাস আর কি ভাঙন থাকে। আমরা চাই যাতে আমাদের নদীতে না ভাঙে, সেটাই আমরা চাই। আমাদের দাবি যেন আমরা চরের পর সবাই থাকতে পারি, এই পুরনো টিকে থাকে, আমাদের যাত্রী নদীতে না বিলীন হয়, ভেঙে যায়। আমরা কোনো পরিবর্তনের মুখ দেখতেছি না, কিন্তু পয়সা পাতি যাই বাজেট হয় কি দেখি করে তা আমরা জানি না, হয়তো আমরা অদ্দূর বলতেও পারবো না, কিন্তু আমাদের কষ্ট শেষ হইতেছে না। এটা সরকার কিভাবে দেখতেছে তা আমরা জানি না। খুবই খারাপ অবস্থা আমাদের নদী ভাঙনের, বহু ঘর বাড়ি যাইতেছে, স্কুল কলেজ, ফসলের জমি জমা এগুলো ভেঙে নিতেছে। 100 বাড়ির মতো মানে পদ্মা ভাঙনের কবলের ঝুঁকির মধ্যে আছে। যদি আমরা এই পদ্মা ভাঙনের কোনো ব্যবস্থা না করি, অতি শীঘ্রই বাড়িগুলো পদ্মা বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, চরভদ্রাসনের জন্য ভাঙন রোধ প্রকল্প প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া দ্রুতই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই স্থানগুলোতে যে ভাঙন দেখা দিয়েছে, সেটার আলোকে একটা সমীক্ষা আমাদের তৃতীয় পক্ষ ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এটা সম্পন্ন করতেছে। খুব দ্রুত তারা একটা রিপোর্ট আমাদেরকে দিলে পরে আমরা ওইখানে একটা প্রকল্প নিতে পারবো। তো যেটা আমাদের কাছে মনে হচ্ছে, আমরা যদি পুরাদুর্গে না করে ছোট ছোট করে কাজ করি, এটা আসলে টেকসই হবে না। সেজন্য আসলে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজে বাস্তবায়ন রয়েছে, এবং আমরা সেইভাবে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়ন আমাদের চলমান আছে। নদী বেষ্টিত 9টি ইউনিয়নে ঝুঁকির মুখে প্রায় 1000 পরিবার। স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। এখন ফরিদপুর। বরগুনার 14টি ঘাটে খেয়া পারাপারে 25% ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা। পাশাপাশি রয়েছে নিম্নমানের সেবা দেওয়ার অভিযোগও। যদিও সেবার মান উন্নতিকরণ সহ নানা পদক্ষেপের কথা জানান জেলা প্রশাসক। এদিকে জনদুর্ভোগ স্থায়ীভাবে লাঘবে 2টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন জিয়াদ মাহমুদ। বরগুনার পায়রা ও বিষখালী নদীতে সেতু না থাকায় সদরের সাথে 4টি উপজেলার মানুষের যোগাযোগের মাধ্যম খেয়া পারাপার। দেশে জ্বালানি তেলের দাম কমলেও সম্প্রতি এসব খেয়ায় 25% ভাড়া বৃদ্ধি করে 20 টাকার পরিবর্তে 25 টাকা নির্ধারণ করেছে বরগুনা জেলা পরিষদ। অন্যদিকে খেয়াঘাটগুলোতে যাত্রী ছাউনি না থাকা, সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া আদায় সহ নিরাপত্তা সরঞ্জাম না থাকার অভিযোগ যাত্রীদের। আসতে যাইতে অনেক সমস্যার মুখোমুখি হই। যখন ঝড় ওঠে তখন তো আমাদের কোনো সেফটি নেই। এখানে কোনো যাত্রী ছাউনি নাই, পাশাপাশি যে কত টাকা খেয়া ভাড়া তারও কোনো তালিকা এখানে আমরা দেখতে পাচ্ছি না। রাত্রে তো লোক হয় না, দেখা যায় 10 জন 12 জন লোক হয়, তখন মাঝিরে 100 টাকা দিতে হয় পার ট্রিপে। তাই 10 জন লোক হয়, তাহলে আমার রিজেভ 500 টাকা নিলে ওরে 100 টাকা দিলে আমার 400 টাকা থাকে। জেলার 14টি খেয়াঘাটের জন্য বিগত 3 অর্থ বছরে সর্বমোট ইজারা মূল্যের 10% বৃদ্ধি করে 2025 সাল থেকে পরবর্তী 3 বছরের জন্য প্রায় 5.5 কোটি টাকা ইজারা মূল্য নির্ধারণ করে কর্তৃপক্ষ। ইজারা মূল্য ভাড়া বৃদ্ধি করা হলেও খেয়া পারাপারে অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করা যাচ্ছে না। এতে জেলার ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের ট্রলারে উঠতে ভয় লাগে, লাইফ জ্যাকেট অনেক কম থাকে। শুধু রাজস্ব আহরণ করলেই তো হবে না,
তো যাত্রীদের পর্যাপ্ত সুযোগ সুবিধার দিকেও তো নজর দিতে হবে। চর অঞ্চলের মানুষরা আসে শহরে পড়াশোনার জন্য, এই শিক্ষার্থীদের জন্য এটা একটা ভোগান্তির। বরিশালের কাউয়ারচরের ভাড়া হলো মাত্র 5 টাকা, বেলতলা ভাড়া হলো 5 টাকা, সেখানে এখানে 5 টাকা এখানে সর্বোচ্চ 10 টাকা ভাড়া হতে পারে। এটা পর্যটনের জন্য একটি বড়ই একটা বাধা হবে। যাত্রী ছাউনি নেই, অধিক ভাড়া আদায় হচ্ছে এবং যাত্রীদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা নেই। বারবার আমরা প্রশাসনের কাছে লিখিত আমরা অভিযোগ দিয়েছি, কিন্তু অজ্ঞাত কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নেয়। ভাড়া পুনর্নির্ধারণ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, নিয়ম মেনেই সবকিছু করা হয়েছে। এখানকার মানুষের যেহেতু একটু দাবি এসেছে, আমরা দেখি সেটা ভবিষ্যতে পুনর্মূল্যায়ন করতে পারি কিনা। অন্যান্য দল খেয়াঘাটদেরকে ডেকে আমরা শীঘ্রই তাদের সাথে মিটিং করে শিক্ষার্থীদের বিষয়টাকে এনশিওর করি। জনদুর্ভোগ স্থায়ীভাবে বন্ধ করতে বরগুনা জেলার 2টি নদীর উপর 2টি সেতু নির্মাণ করা জরুরি। এটি আমাদের বরগুনাবাসীর প্রাণের দাবি। বরগুনার পায়রা ও বিষখালী নদীর উপর সেতু নির্মাণ করা হলে রাজধানী ঢাকা ও বরিশাল বিভাগের সাথে দেশের দক্ষিণ অঞ্চলের যোগাযোগ সহজতর হওয়ার পাশাপাশি বেনাপোল ও মোংলা পোর্টের সাথে পায়রা সমুদ্র বন্দরের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার দরুন এই অঞ্চলের অর্থনীতি হবে আরও বেগবান। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আন্দোলনের মুখে বুধবার রাত 10টায় তাকে প্রত্যাহার করা হয়। এর আগে জেলার পটিয়া থানার ওসি অপসারণ এবং শাস্তির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 7 ঘণ্টা অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে ছাত্রদের উপর পুলিশের হামলা এবং লাঠিচার্জে 10 থেকে 15 জন আহত হওয়ার ঘটনায় বুধবার সকালে পটিয়া থানার সামনে অবস্থান নেন তারা। পরে বেলা 12টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি হয় কয়েক কিলোমিটারের যানজট। বেলা 3টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে অনুরোধ করলেও সাড়া মেলেনি। অবশেষে সন্ধ্যা 7টায় অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। তবে অবরোধ শেষ হলেও দীর্ঘ যানজটের কারণে থেমে থেমে চলে যান। ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাঙামাটি জেলার এক নেতাকে আটক করে থানায় দিলেও পুলিশ ব্যবস্থা না নেয় উত্তেজনার সূত্রপাত হয়। ভোলার তজুমউদ্দিনের গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আলাউদ্দিন এবং মামলার 2 নম্বর আসামি ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া থেকে প্রধান আসামি আলাউদ্দিন এবং ভোলার বোরহান উদ্দিন থেকে দ্বিতীয় আসামি ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বুধবার দুপুরে মামলার 5 নম্বর আসামি মানিককে ইলিশা লঞ্চঘাট থেকে গ্রেপ্তার করে র্যাব। এ নিয়ে গৃহবধূ ধর্ষণ মামলার 7 আসামির মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সোমবার ভোলার তজুমউদ্দিনের স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। মামলায় আসামি করা হয় স্থানীয় শ্রমিক দল, যুবদল এবং কলেজ ছাত্র দলের নেতাকর্মী সহ 7 জনকে। নবম গ্রেডের সরাসরি নিয়োগ সহ 3 দফা দাবিতে বিক্ষোভ শুরু করেছেন রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, বিক্ষোভে কি কি দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। শম্পা, রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ আগেই তাদের যে 3 দফা দাবির যে র্যালিটি, সেই বিক্ষোভ মিছিল কিন্তু বের করেছে এবং তারা কিন্তু তাদের স্লোগানে পুরো ক্যাম্পাস কিন্তু মুখরিত করেছে। এবং তাদের 3 দফা দাবির প্রথম দাবিটি হচ্ছে নবম গ্রেডে কোনো ধরনের কোটা না রাখা। নবম গ্রেডে যাতে কোনো ধরনের কোটা না রাখা হয়, এটি তাদের প্রথম দাবি। এবং দ্বিতীয় যে দাবিটি তাদের হচ্ছে 10ম গ্রেডে যাতে 10ম গ্রেড সবার জন্য যাতে উন্মুক্ত করা হয়, তারা পরীক্ষার মাধ্যমে যদি সেখানে মনোনীত হয় এবং চাকরির সুযোগ পায়, সেই জায়গাটি তারা বলেছেন। এবং তৃতীয় যে দাবিটি তারা তুলে ধরেছেন, সেই দাবিটি হচ্ছে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হতে পারবে না, এমনটা কিন্তু তারা দাবি করছে। এবং তারা সকাল থেকেই আমি বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বললাম এবং
তারা বলছেন যে তাদের এই দাবিগুলো কিন্তু যৌক্তিক দাবি এবং তারা মনে করেন যে ইঞ্জিনিয়ার হয়েও কেউ ইঞ্জিনিয়ার পোস্ট আবেদন করতে পারবে না, এটা তাদের জন্য এক ধরনের বৈষম্য। তারা যাতে এই বৈষম্য থেকে মুক্তি পায় এবং তাদের জন্যই কিন্তু মূলত আজকে তাদের এই বিক্ষোভের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু এখন চলে যাচ্ছে নগরীর যে তালাইমারি মোড় আছে সেই তালাইমারি মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। তারা জানিয়েছেন যে নগরীর তালাইমারি মোড়ে গিয়ে তারা হয়তো বা সেই জায়গাটি অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চলমান রাখবে, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা তাদের জায়গা থেকে বলছেন যে আমাদের দাবি দাবাগুলো যদি আদায় না হয় তাহলে আমাদের এই কর্মসূচি চলমান থাকবেন, এমনটাও কিন্তু তারা আমাদেরকে বলছেন। শিক্ষার্থীরা এখানে প্রত্যেকটি হল থেকে শিক্ষার্থীরা এবং প্রত্যেক ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। বিশাল এই বিক্ষোভ সমাবেশটি কিন্তু যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেই সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়েছে। শুরু হয়ে তারা কিন্তু ক্যাম্পাসের যে সব সড়ক রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করে এখন তালাইমারি মোড়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। সম্পা, এই ছিল রুয়েট থেকে রুয়েটের যে 3 দফা দাবির সর্বশেষ তালাইমারি মোড়ে গেলে আমরা পরবর্তী বিস্তারিত আপনাকে জানাবো। রাজশাহী থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান। এনসিপির তৃতীয় দিনের জুলাই পদযাত্রা শুরু হয়েছে। নীলফামারীর সদরে পথসভা করে পদযাত্রা বহর রওনা করবে পঞ্চগড়ের দিকে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, তৃতীয় দিনের পদযাত্রায় কি বলছেন এনসিপি নেতারা, সেই সঙ্গে জানাবেন দিনব্যাপী আরো কি কি কর্মসূচি রয়েছে। সম্পাদ, এনসিপির জুলাই পদযাত্রার আজকে তৃতীয় দিনে দুটি কর্মসূচি রয়েছে। একটি হলো নীলফামারী সদরে পথসভা আর একটি পঞ্চগড়ে। সেখানে রাত্রি যাপন করবেন এনসিপি নেতারা। আজকের কর্মসূচির শুরুতেই জুলাই বিপ্লবের শহীদ সাজ্জাদ, সেই সাজ্জাদের কবর জিয়ারত করবে এনসিপির নেতাকর্মীরা। সেই কবর জিয়ারতের পরে নীলফামারী সদরে আরেকটি পথসভা আছে। তার আগে সৈয়দপুর শহরের একটি জায়গায় দাঁড়িয়ে এনসিপি নেতাকর্মীরা স্থানীয় জনগণদের সাথে মতবিনিময় করবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। এরপরে নীলফামারী শহরের দিকে জুলাই পদযাত্রার যে বহর সেটি রওনা করবে। সেখান থেকে পথসভা শেষ করে পঞ্চগড়ে যাবে। পঞ্চগড়ে দুপুরে সমাবেশ শেষ করে পরের দিন সকালে আটোয়ারিতে আরেকটি সমাবেশ আছে। তারপরেই কিন্তু এই পদযাত্রার বহর চলে যাবে ঠাকুরগাঁতে। সেখান থেকে দিনাজপুর হয়ে উত্তর অঞ্চলের রংপুর বিভাগের যে পর্ব সেটি শেষ হবে। আজকের পদযাত্রা থেকে যে বার্তা সেটি হচ্ছে যে আগামী নির্বাচনের আগেই বিচার, সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন, সেই ঘোষণার সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ানো, সেই সম্পৃক্ততা বাড়ানোর জন্য মানুষের জনমত যাচাই করা, মানুষের কাছে আহ্বান পৌঁছানো, সেই কাজগুলোই কিন্তু এনসিপির নেতাকর্মীরা করছেন। এবং এই পদযাত্রায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পাড়ায় মহল্লায় তারা নামছেন, টং দোকানে চা খাচ্ছেন, কোথাও কৃষকদের মাঠে যাচ্ছেন। কৃষকরাও কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করছেন। বিভিন্ন পাড়া মহল্লায় যে চায়ের আড্ডা, সেই চায়ের আড্ডাগুলোতে এনসিপির নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন। এবং সেই যুক্ত হবার যে বাস্তবতা, সেই বাস্তবতায় গতকালের যে একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসার যে কুড়িয়েছে এনসিপি নেতাকর্মীরা, যে একজন কৃষক তার গাছ থেকে কাঁঠাল নিয়ে এসে নেতাকর্মীদেরকে খাইয়েছিলেন এবং তারাও কিন্তু খুব মজা করে সেটি খেয়েছেন, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এই যে কাজগুলো মানুষের কাছে বার্তা দেওয়া, যে রাজনীতি কেবল ঢাকা কেন্দ্রিক কিংবা প্রভাব বিস্তার করবার মাধ্যম নয়, রাজনীতি জনগণের কাছে যাবার, জনগণের সাথে মিশিয়ে জনগণকে দেশের কথা বলবার, জনমত যাচাইয়ের কথা বলবার, সেই বার্তাগুলি কিন্তু জুলাই পদযাত্রা থেকে এনসিপি নেতাকর্মীরা দিচ্ছেন। আজকের যে পদযাত্রা, সেই পদযাত্রার পরবর্তীতে বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার বক্তব্যের পরে কি বার্তা আসে সেটি আমরা পরের সংবাদে নিশ্চয়ই জানাতে পারবো। শম্পা। যুক্ত ছিলেন মোকাররম হোসেন। 3 পার্বত্য জেলার দুর্গম সীমান্ত এলাকা এখনো অদেখা এক বাংলাদেশ, যেখানে মেঘের ভেলায় পাহাড় ভাসে। সবুজ প্রকৃতি, বনো হাওয়া, ঝর্ণাধারা আর পাহাড়ি জীবন মিলে তৈরি হচ্ছে এক টুকরো স্বর্গভূমি। বলা যায় শিলং, দার্জিলিং বা কাশ্মীরের প্রতিচ্ছবি। যদিও কয়েক হাজার ফুট উচ্চতায় এই সৌন্দর্য এখনো অধরা প্রকৃতি প্রেমীদের কাছে। তবে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক শিগগিরই খুলে দিচ্ছে সেই পথের দুয়ার। সীমান্ত ঘুরে অদেখা বাংলাদেশের চিত্র তুলে এনেছেন সহকর্মী হোসাইন জিয়াদ। যতদূর
পথ যাচ্ছি আমরা পুরোটা পথেই মেঘে হারিয়ে যাচ্ছি। এই রাস্তাটি শিলং কিংবা দার্জিলিংয়ের চাইতে কোনো অংশে কম নয়। বাংলাদেশের এই অংশটি থানসি থেকে প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা এসে পৌঁছেছি, যেটি বান্দরবান শহর থেকে প্রায় 140 কিলোমিটারেরও বেশি দূরত্ব। খুব কাছেই মিয়ানমার সীমান্ত। দুর্গম এই সীমান্তেই সীমান্ত সড়ক করছে বাংলাদেশ সেনাবাহিনী, যেটি এখনও বাংলাদেশের কোনো পর্যটকের জন্যই উন্মুক্ত হয়নি। সারি সারি সবুজ পাহাড়ের ঢেউ, মাঝে আঁকাবাঁকা দীর্ঘ সীমান্ত সড়ক, পিচঢালা পথ যেন সবুজ ক্যানভাসে শিল্পীর টানা দাগ। সবুজ প্রকৃতি, বুনো হাওয়া, পাখির কলকাকলি, জুম চাষের দৃশ্য তৈরি করেছে অবিকল এক সুইজারল্যান্ড নয়তো কাশ্মীর। 3 পার্বত্য জেলার এসব দুর্গম সীমান্তে এখনও পৌঁছেনি কোনো পর্যটক। প্রায় 3000 ফুট উঁচুতে মেঘে ঢাকা পাহাড়ি সকাল, যেন আকাশ নেমেছে জল হয়ে। নিঃশব্দে মেঘ ধোঁয়ার মতো ছুঁয়ে যাচ্ছে গাছের ডালপালা। বান্দরবান মিয়ানমার সীমান্তে ভোরবেলার এই দৃশ্য কোনো স্বপ্ন রাজ্যের। বর্ষায় মেঘ নামে দল বেঁধে, পাহাড়ি পথের প্রতিটি বাঁকে তখন রহস্য। বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি সীমান্তের এই সৌন্দর্যের ভাষা শুধু চোখে দেখার নয়, হৃদয়ে রাখার। এরকম পরিবেশ এরকম উপরে আর কোনো টিভিতে বা কোনো ভিডিওতে আমি দেখি নাই। এটা আপনি মনে করেন বাংলাদেশে আমরা এখানে এসে একটা আবিষ্কার করলাম, কোনো একটা নতুন জায়গা। আমরা যারা আসছি তো একটা অন্যরকম একটা ভাইব পেয়েছি, অন্যরকম একটা ফিল পেয়েছি। আমরা যখন দাঁড়িয়ে আছি এখানে, বাংলাদেশের চট্টগ্রামে বলেন, কক্সবাজার বলেন, সূর্য একেবারে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এখানে মনে হচ্ছে যে আমরা কোনো শীতের ভোরে আছি। এই দুর্গম পার্বত্য জনপদে তৈরি হয়েছে 317 কিলোমিটার নতুন সীমান্ত সড়ক। যে সড়ক শুধু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পৌঁছায় না, পৌঁছে দেয় এক অভূতপূর্ব সম্ভাবনার দিগন্তে। 1000 কিলোমিটার পথ যখন সম্পন্ন হবে, এখানে হাজারো পয়েন্টে জায়গা এইখানে আমাদের এই যে পর্যটন আকর্ষণের যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো, এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। কোথাও কোথাও আপনাকে থামতে হবে অপরূপ ঝর্ণার শব্দে। পাথরের বুক চিরে নেমে আসা এসব ঝর্ণা এখানকার মানুষের বেঁচে থাকার উৎস। ঝর্ণার গা ঘেঁষে গড়ে ওঠে পাড়া, হয় চাষাবাদ। পানি মিলেমিশে তৈরি করে বিশাল নদী, জলরাশিতে পড়ে পাহাড়ের প্রতিচ্ছবি, তৈরি হয় এক জল আয়নার মায়াবী ছবি। এলাকাবাসীদের জন্য হোক বা একটা পর্যটকের জন্য হোক, এটা নিরাপত্তা দিতে গেলে তারা কঠিনভাবে অ্যাকশনে নিতে হবে। যোগাযোগ ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে যে নিরাপত্তা, এই জিনিসটা খুবই জরুরি এখানে। পাহাড়ি এই অঞ্চলের প্রতিটি বাঁকে আছে বৈচিত্র্যময় সংস্কৃতি। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সবারই ভিন্ন ভাষা, ভিন্ন পোশাক, তবুও যেন এক অপরূপ মেলবন্ধন। এখানে জীবন চলতে থাকে প্রকৃতির সাথে সুর মিলিয়ে। পরিকল্পিত ব্যবস্থাপনা আর নিরাপত্তা নিশ্চিত হলে আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র হবে এই পাহাড়ি ভূমি। সীমান্ত পথে থাকবে সাইক্লিং, বাইক রাইড কিংবা ট্রেকিং। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অবারিত সুযোগ। সরকারের অনুমোদন পেলে খুব শিগগিরই এ দুর্গম সীমান্ত সড়ক পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা জানায় সেনাবাহিনী। নিঃসন্দেহে পর্যটনের জন্য একটি বড় সম্ভাবনা, কারণ এখানে এটা হচ্ছে প্রকৃতি সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতি দেখার জন্য বিদেশে যাই আমরা, যাব না ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা আমাদের এই দেশেই আমরা ওই রকম অবকাঠামো করে আমরা আমাদের দেশের যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করব। এই সীমান্ত সড়ক ভারত ও মিয়ানমারের গা ঘেঁষে যুক্ত করেছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলাকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএফের কমান্ডার সহ 2 জন নিহত, বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।
শিগগিরই পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে পাহাড়ের 1000 কিলোমিটার সীমান্ত সড়ক, থাকবে সাইক্লিং, ট্রেকিং সহ নানা সুযোগ। পরিবেশ এরকম উপরে আর কোনো টিভিতে বা কোনো ভিডিওতে আমি দেখি নাই। আমরা যারা আসছি তো একটা অন্যরকম একটা ভাইব পেয়েছি। শিক্ষার্থীদের নিয়ে বগুড়ার সড়কে ফিটনেসবিহীন গাড়ি, বাড়ছে ঝুঁকি, আইন প্রয়োগে কঠোর হতে পারছে না প্রশাসন। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা থাকে, তাদের হাম্পার হওয়ার জন্য আমরা ধরনের কাগজ চেক করি না। আমাদের যে গাড়িগুলো এখনো ফিটনেসবিহীন অবস্থায় আছে, আমরা পর্যায়ক্রমিকভাবে সেই গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। পশ্চিমাঞ্চলে বরাদ্দ রেলের 35টি লাগেজ ভ্যানে অকেজো, 15টি ট্রেনের সঙ্গে যুক্ত হলেও মালামাল সংকটে ফাঁকা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে বেড়েছে রপ্তানি, কয়েক মাসে 20,000 টন আলু রপ্তানি। বগুড়ায় কমেছে আলুর দাম। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।